নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 13ই অক্টোবর সোমবার। আজকের সবচেয়ে বড় তাজা খবরগুলি দেখে নিন এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। আফগান বিদেশমন্ত্রীর অভ্যর্থনায় মৌলবী স্ত্রী ও 2 সন্তানকে মসজিদের মধ্যেই খুন উত্তরপ্রদেশে। ইডি অভিযানে মমতা ঘনিষ্ঠ দাপুটে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, তদন্তকারীদের হাতে গুরুত্বপূর্ণ নথি। বাংলা এখন ধর্ষকদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দুর্গাপুর গণধর্ষণ নিয়ে মমতা সরকারকে বেনজির আক্রমণ। বাংলায় এসআইআর নিয়ে ব্রেকিং আপডেট, দিনক্ষণ নিয়ে কি জানালো নির্বাচন কমিশন। দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি বিজেপির, পুলিশের জালে 3 অভিযুক্ত। দেবী জাগ্রত, আজও নিশুতি রাতে বন্ধ মন্দির থেকে ভেসে আসে চণ্ডী পাঠের শব্দ। যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ করতে ভয় পাই না, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বলল চীন। আবার কবি সুভাষ থেকে চলবে মেট্রো, কবে থেকে যাতায়াত শুরু জানালেন কর্তৃপক্ষ। পাকিস্তানের দিকে এগোচ্ছে তালিবান, ডুরান্ড লাইনে একের পর এক চেকপোস্ট দখল, দেশটাই কেড়ে নেবে। বাজেয়াপ্ত 45 লক্ষ টাকা, সুজিত নিতাইয়ের বাড়ি থেকে আর কি পেল ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর অফিস সহ 13 জায়গায় তল্লাশিতে কি উদ্ধার, বিবৃতি জারি ইডির। উত্তরের দুর্গত চাষিদের শস্য বীমা নিশ্চিত করতে নির্দেশ কৃষিমন্ত্রীর। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ক্ষত সারাতে কোমর বেঁধে নামল প্রশাসন। আগামীকালই সুপ্রিম কোর্টে উঠছে মামলা, টেট মামলায় বড়সড় রদবদলের সম্ভাবনা, স্বস্তি পাবেন হাজার হাজার শিক্ষক। পশ্চিমবঙ্গে তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের ভর্তির হার কমছে, কারণ কি। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দোষীদের শাস্তি দিন, মমতার কাছে আর্জি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর। ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত 45 লক্ষ টাকা, সুজিত বসু এবং ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়িতে আর কি পাওয়া গেল। ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত 45 লক্ষ টাকা। এনসিআরবি রিপোর্টে চাঞ্চল্যকর, মোদী আমলে ভয়াবহভাবে বেড়েছে দলিতদের ওপর হামলা। আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বন্যা পরিস্থিতি পরিদর্শনের জরুরি সফর আজই। আর কয়েক ঘন্টা, বর্ষার ভোগান্তি শেষ। আগামী সপ্তাহেই বাংলায় শীতের আমেজ, রইল আবহাওয়ার বড় আপডেট। বাংলার 2 কোণের 2 বীর সন্তান তিরঙ্গার তলে চিরনিদ্রায় ফিরলেন তাদের গ্রামে। আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের আর্থিক রাশিফল। বাম আমলে আরজি করের পর্নোগ্রাফি র্যাকেট, 24 বছর পর তোলপাড় সোশ্যাল মিডিয়া। এবার দেখে নিন বিস্তারিত খবর। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন স্বামী। সেই সুযোগে মসজিদে ঢুকে মৌলবীর স্ত্রী এবং 2 শিশুকন্যাকে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত এলাকার গাংলোনি গ্রামে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল, তদন্তে পুলিশ। মুজাফফরনগরের সুন্না গ্রামের বাসিন্দা ওই মৌলবী ইব্রাহিম গাংলোনি গ্রামের মসজিদে নামাজ পড়াতেন, সেখানেই থাকতেন পরিবার নিয়ে। তাঁদের বয়স যথাক্রমে 5 এবং 2 বছর। স্থানীয়দের তরফে জানানো হয়েছে, শনিবার মসজিদে নামাজ পড়তে গিয়ে স্থানীয়রা মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। মিরাটের ডিআইজি নিজে ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখেন। পুলিশের দাবি, আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন ইব্রাহিম। সেই সুযোগেই তার স্ত্রী এবং 2 শিশুকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে হত্যাকাণ্ড চালাতে মসজিদের সমস্ত সিসিটিভি আগে থেকে বন্ধ করে দেওয়া হয়। অনুমান করা হচ্ছে ওই পরিবারের ঘনিষ্ঠ কেউই এই হত্যাকাণ্ড চালিয়েছে। স্থানীয়দের তরফে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো এদিনও সকাল 11টা নাগাদ মসজিদে নামাজ পড়তে এসেছিলেন স্থানীয়রা। নিজ থেকে একাধিকবার মৌলবীকে ডাকা হলেও তিনি আসেননি। খবর নিতে গিয়ে দেখা যায় রক্তারক্তি কাণ্ড।
পুর নিয়োগ কেলেঙ্কারির মামলায় মন্ত্রী সুজিত বোসের অফিস সহ 13টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ এবং বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, পুর নিয়োগ কেলেঙ্কারি তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টর শুক্রবার কলকাতা এবং সংলগ্ন 13টি স্থানে অভিযান চালিয়ে নগদ 45 লক্ষ টাকা এবং অন্যান্য কিছু নথিপত্র নিজেদের হেফাজতে নিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্ত করা হয়েছিল। সিবিআই এফআইআর দায়ের করেছিল, তার ভিত্তিতেই ইডির এই তদন্ত। প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে যে শুধু শিক্ষক নিয়োগই নয়, রাজ্যের বিভিন্ন পুরসভার ঝাড়ুদার, কেরানি, ড্রাইভার, পাম্প অপারেটর এবং অন্যান্য পদেও ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে। মেম্বার্স এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অয়ন শীল বহু পুরসভার নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড। এই কোম্পানির মাধ্যমে প্রশ্নপত্র ছাপা, ওএমআর শিট তৈরি, প্রার্থীদের নম্বর যাচাই এবং মেধা তালিকা প্রস্তুত করা হতো। অয়নশীল এবং তার টিম রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে সে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে বিভিন্ন পুরসভায় চাকরি নিশ্চিত করত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অয়নশীলের বাড়িতে অভিযান চালিয়ে একাধিক ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করে। সেই সকল নথি থেকে জানা যায় অয়নশীলের নেটওয়ার্ক শুধুমাত্র শিক্ষক নিয়োগেই নয়, বরং পুরসভা নিয়োগের ক্ষেত্রেও তিনি মাস্টার মাইন্ড। এই মামলায় ইডি কলকাতায় বিশেষ পিএমএলএ আদালতে অয়নশীলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এখনও ইডির তদন্ত চলছে। রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে কোন কোন ক্ষেত্রে অর্থ লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য তারা উদ্ঘাটন করতে চাইছে। ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে বিবৃতির দাবি জানাল বিজেপি। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গ পুলিশ কমিশনার হিসাবে মুখ্যমন্ত্রীর এ প্রসঙ্গে নীরব থাকার কোনো কারণ নেই। রাজ্যের নারীরা নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কাটাচ্ছেন, অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি আমরা, মন্তব্য করেন তিনি। নারী সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে বাংলা। আরজিকর কাণ্ডের পর দুর্গাপুর কাণ্ড। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষক এবং অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর দুর্গাপুরের দ্বিতীয় ঘটনা প্রকাশ্যে এসেছে, আর এতে লজ্জাবোধ করছেন তিনি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, এই নৃশংস ঘটনার ফলে দুর্গাপুর জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মানুষ দ্রুত বিচার চাইছে। এদিকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজা বিজেপিকে নিশানা করে গোটা ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা করেছেন। তিনি বলছেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। নির্যাতিতার পরিবার উড়িষ্যা থেকে এসেছেন, তারা পুলিশি তদন্তের উপর আস্থা রেখেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত 8টা থেকে 8:30টার মধ্যে নির্যাতিতা কলেজ ক্যাম্পাস থেকে তার বন্ধুর সঙ্গে ডিনারের জন্য বের হন। ফেরার পথে 3 জন অজ্ঞাত পরিচয় যুবক তার পথ আটকায়। অভিযুক্তরা ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং তারপর তার উপর নৃশংস অত্যাচার চালায়। ইতিমধ্যেই পুলিশ নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করেছে। পুলিশ তার সহপাঠীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পাশাপাশি গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে একটি ফরেনসিক দলও পাঠানো হয়েছে। কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানান, বাংলার নারীর বিরুদ্ধে অপরাধ বেড়েই চলেছে এবং পুলিশ এই ধরনের ঘটনায় যথাযথ ভূমিকা নিচ্ছে না। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আপাতত 3 জনকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। একাধিক স্থানে অভিযান চালিয়ে এই 3 জনকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গ্রেপ্তারির পরেই মামলার তদন্ত আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এমন নৃশংস ঘটনায় কমিশন নীরব কেন? তিনি আরও বলেন, দুর্গাপুরের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি চাইছি। আমাদের সবাই পথে নামবে। নারী সুরক্ষা নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে এসেছি, ভবিষ্যতেও করব। শুভেন্দু আরও দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তনী করাই একমাত্র রাস্তা, না হলে কামদুনি থেকে দুর্গাপুর এই ধরনের ঘটনা চলতেই থাকবে। উত্তরপ্রদেশ মডেল হওয়া উচিত এই রাজ্যে। আমি বলবো, জমা নিয়েই খরচ করা উচিত। দরো তক্তা মারো পেরে, যা বোঝার বুঝে নিন। আমাদের ক্ষমতায় আনুন, যা করার করে দেখাবো। এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি দুর্গাপুরের গণধর্ষণ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। মুখ্যমন্ত্রী আরও জানান, তার সরকার নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে এবং প্রয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় রেখে সব রকমের সহযোগিতা করবে। রাজ্যে এমবিবিএস ছাত্রী ধর্ষণ কাণ্ডে আটক সহপাঠী, রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। রাজ্যে আপাতত শুরু হচ্ছে না ভোটার তালিকা। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের সূত্রে জানা গেছে, এই বিশেষ কার্যক্রম নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে।
রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোর পর থেকেই টানা উৎসবের মরশুম চলছে। অক্টোবরে দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। 18 থেকে 28 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের টানা ছুটি। এই সময় এসআইআর কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই সিদ্ধান্ত হয়েছে, পুজোর পরেই এটা চালু করা হবে। উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর দুদিনের রাজ্য সফরের পর কমিশন উদ্বেগ প্রকাশ করেছে কাজের গতি নিয়ে। তিনি বলেন, এসআইআর গোটা দেশ জুড়ে চলছে, অন্যান্য রাজ্যে কাজ শেষ করেছে বা শেষের পথে। পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়লে জাতীয় পর্যায়ে জটিলতা তৈরি হবে, তাই 7 দিনের বেশি বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আগামী 13 অক্টোবর 2025 ভারতের সুপ্রিম কোর্টের শিক্ষার্থীদের জন্য টেট বাধ্যতামূলক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে। এই মামলার রায়ের উপর নির্ভর করে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে। এর আগে ত্রিপুরা হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছে এবং এর ফলে 1 সেপ্টেম্বর 2025 টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এই মামলার সূত্রপাত ত্রিপুরা সরকারের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। 2021 সালের 30 সেপ্টেম্বর সমগ্র শিক্ষা মিশন ত্রিপুরা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে সমস্ত শিক্ষক এখনো টেট পাস করেননি তাদের প্রত্যেককে টেট পাস করতে হবে। এই নির্দেশিকার ফলে 2004 থেকে 2010 সালের মধ্যে নিযুক্ত বহু শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে পড়ে। এরপরেই ক্ষতিগ্রস্ত শিক্ষকেরা ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। দীর্ঘদিন শুনানির পর 2024 সালের 16 জুলাই ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি ঐতিহাসিক রায় দেয়। তারা জানায়, যে সমস্ত শিক্ষক 2001 থেকে 2011 সালের মধ্যে নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট বাধ্যতামূলক নয়। আদালত তার পর্যবেক্ষণে জানায় যে 2001 সালের এনসিটিই রেগুলেশন টেটের কোনো উল্লেখ ছিল না। 2010 সালের পর থেকে আরটিই আইন কার্যকর হওয়ায় টেট বাধ্যতামূলক করা হয়। ত্রিপুরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিড পিটিশন দায়ের করে। আগামীকাল বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি আগস্টিন জর্জ মাসিহার বেঞ্চে এই মামলার শুনানি হবে। এর আগে একই বেঞ্চে 1 সেপ্টেম্বর 2025 টেট বাধ্যতামূলক সংক্রান্ত রায় দেওয়া হয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায় বহাল রাখে, তাহলে দেশ জুড়ে হাজার হাজার শিক্ষক যারা টেট পাস না করেও দীর্ঘদিন ধরে চাকরি করছেন তারা স্বস্তি পাবেন। চলতি বছরে বর্ষার রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। গোটা বর্ষাকাল জুড়ে দফায় দফায় ভোগান্তি পোহাতে হয়েছে গোটা বঙ্গবাসীকে। আগামী সপ্তাহেই বাংলার আবহাওয়ার বড়সড় রদবদল লক্ষ্য করা যাবে। মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে বাংলায়, তবে 2-3 দিনের মধ্যে পরিস্থিতি অন্যরকম হবে। বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকে বর্ষা বিদায় নেবে। অন্যদিকে সব মিলিয়ে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় নেবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত আর দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আপাতত শীতের জন্য প্রহর গুনছে গোটা বঙ্গবাসী। কাশ্মীরের অনন্তনাগের ভয়াবহ তুষারঝড়ে প্রাণ হারালেন বাংলার 2 সাহসী সন্তান। বীরভূমের প্যারা কমান্ডো সুজয় ঘোষ, মুর্শিদাবাদের প্যারা এসএফ কমান্ডো পলাশ ঘোষ। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই 2 শহীদের আত্মত্যাগের শোক আর গর্বে ভরে উঠেছে 2 জেলা। একদিকে বীরভূমের রাজনগরের কুন্ডিরা গ্রাম, অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর। 2 জায়গাতেই আজ হাজার হাজার মানুষের ঢল। জাতীয় পতাকায় মোড়া 2 বীরের মরদেহ দেখে চোখের জল আটকাতে পারছেন না অনেকেই। প্রিয়জন, প্রতিবেশী, সহপাঠী সবাই ছুটে এসেছেন শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে। প্রিয় ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা। অন্যদিকে মা নমিতা ঘোষও অঝরে কেঁদে চলেছেন। দাদা মৃত্যুঞ্জয় ঘোষ বলেন, ভাই দেশের জন্য প্রাণ দিয়েছে, এটাই একমাত্র সান্ত্বনা। এলাকায় শোকের ছায়া। অন্যদিকে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরামপুরের বাসিন্দা পলাশ ঘোষও ফিরলেন জাতীয় পতাকায় মুড়ে। নিজের ছোট্ট 2 মেয়েকে কথা দিয়ে গিয়েছিলেন, পরের বার বাড়ি ফিরবেন সেনার ইউনিফর্ম পরে, বুকের ওপর থাকবে তিরঙ্গা। তবে সে কথা রেখেছেন, তবে শেষবারের মতো। ভারতীয় সেনাবাহিনীর এলিট ফোর্স প্যারা এসএফ এর সদস্য পলাশ গত সপ্তাহে অনন্তনাগে জঙ্গি দমনে ওই একই অভিযানে গিয়ে ভয়ঙ্কর তুষার ঝড়ে বরফের নিচে চাপা পড়েন। শনিবার সন্ধ্যায় সেনা কনভয় করে গ্রামের বাড়িতে আনা হয় পলাশের নিথর দেহ। জাতীয় পতাকা হাতে হাজারো মানুষ তাকে ছুটে আসেন একবারের জন্য দেখার জন্য। 2 জেলার 2 প্রান্তের 2 বীর সুজয় ঘোষ এবং পলাশ ঘোষ একই অভিযানে প্রাণ দিয়েছেন মাতৃভূমির জন্য। তাদের আত্মত্যাগে নত হয়েছে বাংলা সহ গোটা দেশ। জাতীয় পতাকা মোড়া তাদের দেহ কাঁদিয়েছে সমগ্র দেশকে। শহীদদের নাম চিরকাল গর্বের সাথে উচ্চারিত হবে। এই ছিল আজকের টপ কয়েকটি নিউজ।
এরকম আরও কিছু খবর দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে। ধন্যবাদ।